অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলায় কিন্তু নাস্তাটা করে ফেলেছি, আর নাস্তা করে সাথে সাথে চলে এসেছি ফ্রিজ থেকে দেখি কি নামানো যায়। আসলে এই ভিডিওটা ছিল আমার শুক্রবারের ভিডিও। তো ফ্রিজ খুলে কিছুক্ষণ টাইম আমি চিন্তা ভাবনা করি আসলে কি রান্না করা যায় বা কি রান্না করব। ফ্রিজে মাছটা একেবারে ফুরিয়ে এসেছে, আসলে মাছ বাজারটা এখনও করা হয়নি। তো এখান থেকে আমি কিছু কাবাব নামিয়ে নিলাম আর মুরগির মাংসটা নামিয়ে নিলাম। বিয়েতে যে গিয়েছিলাম, তো বিয়ে বাড়ি থেকে আসার সময় আমার ছোটো বোন কিন্তু মুরগির রোস্ট, তারপরে পোলাও, মাংস, কাবাব এগুলো দিয়ে দিয়েছিল। ওইগুলো ওইভাবে আর শেয়ার করিনি। তো যাই হোক, কিছু কাবাব ছিল, ভাবলাম যে কাবাবটা নামিয়ে ফেলি। আর মুরগির মাংসটা নামিয়ে নিয়েছি, দুপুরে রান্না করব। আর দেখা যাক যে কি ভাজি করা যায়। সকালে নাস্তা করার পর এই যে আটা যে কাই করেছিলাম সেই পাতিলাটা ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে পাতিলাটা খুব সুন্দর করে আগে ধুয়ে পরিষ্কার করে নেই। সবসময় চেষ্টা করি সিঙ্কের মধ্যে অতিরিক্ত কোনো কিছু জমিয়ে না রাখার জন্য। তো কেমন আছেন আমার সকল প্রিয় আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টিরা আর ছোট ছোট সোনামণিরা? আশা রাখছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। মোটামুটি কিন্তু ভালোই শীত পড়েছে, তবে 2-3 দিন যাবৎ কিন্তু ভালোই রোদ উঠছে। রোদ ওঠার কারণে তেমন কিন্তু একটা শীত আর কি বেশি একটা গায়ে লাগছে না। আর শীতের সময় না আমার আসলে একটু সমস্যা হয়ে যায়, কারণ এত সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে সংসারের কাজকর্মগুলো করতে গেলে কেন যেন প্রচণ্ড মাথা ব্যথা হয়। আর এই মাথা ব্যথা থেকে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে খুব আর কি বমি বমি ভাব হয়, আর ঘাড় ব্যথা, মাথা ব্যথাটা অতিরিক্ত বেড়ে যায়। তো যার কারণে চেষ্টা করি যে একটু দেরি করে ঘুম থেকে ওঠার জন্য। তো এখনও যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে, স্কুলটা যেহেতু বন্ধ দেয়নি, তো সকাল সকাল উঠে দেখা যায় যে তাদেরকে বিদায় করে একজনের পর একজন যায়। তো তাদেরকে বিদায় করে দিয়ে তারপর দরজাটাকে আমাকে একটু পরপরই কিন্তু লাগাতে হয়, ওইভাবে কিন্তু আর ঘুমই হয় না। তো আমি মুরগির মাংসটা ভিজিয়ে দিয়ে চলে এসেছি এই তো প্রতিদিনের মতো সংসারের কাজগুলো করার জন্য। আমার রুমের দরজাগুলো কিন্তু কাঠের না, এগুলো কি বলবো, এটা হয়তো লোহা টাইপের দরজাই হবে বা স্টিলের না, এটা আর কি লোহা টাইপেরই হবে। তো এই দরজাগুলোর ভিতরে দেখলাম যে ভালো ধুলাবালি পড়েছে। তো আমি কিন্তু 2টা রুমের দরজা, এটা ছিল আমার ডাইনিং রুমের দরজা। তো এটাই আমি খুব ভালো করে একদম সাবান পানি দিয়ে ভালো করে একটা আর কি মাজুনি দিয়ে একদম খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সাথে অফ ক্যামেরাতে আরেকটা রুমের দরজাও কিন্তু পরিষ্কার করেছি। তো প্রচুর ময়লা হয়েছিল। তো দরজাগুলো পরিষ্কার করে চলে এসেছি বারান্দাতে। তো শীতটা মনে হয় জানুয়ারিতে এবার একটু বেশিই পড়বে, যতটুকু আর কি শুনতে পেলাম। তো ভাবলাম যে এই যে আমার বারান্দার অবস্থা দেখতে পাচ্ছেন, তো প্রতিদিনই কিন্তু অনেক পাতা মরে, তো সে পাতাগুলো মরে এভাবে ঝরে পড়ে থাকে। এই পাতাগুলো কিন্তু ঝাড়ু দিয়ে এগুলোকে গুছিয়ে রেখে এগুলো থেকে আবার সার তৈরি করা যায়। তো আমি দেখলাম যে এত ময়লা পড়েছে, তো আমি একটা ভেজা কাপড় ভিজিয়ে এই স্টিলের যে র্যাকগুলো আছে, লোহার যে র্যাকগুলো আছে, এগুলো আমি এখান থেকে সরিয়ে তারপরে খুব সুন্দর করে একদম পুরো বারান্দার গ্রিলটা আজকে পরিষ্কার করব। তো গ্রিলগুলো পরিষ্কার করতে আমার একটু সমস্যা হয়েছিল, যেহেতু গ্রিলের মাঝখানে যে গাছপালা দিয়ে ভর্তি আছে। একটা একটা করে গ্রিল পরিষ্কার করে নিতে আমার কিন্তু অনেকটা টাইম লেগে গিয়েছে। আর এই গ্রিলগুলো না পরিষ্কার করেও লাভ নেই, যেহেতু রাস্তার পাশে প্রচুর কিন্তু ধুলাবালি পড়ে। তো বাইরের সাইডে যে গাছগুলো আমি দিয়েছি, এখানে তো অনেক ধুলাবালি পড়েছে। তো সে গাছগুলো হাত দিয়ে ভালো করে একটু ঝেড়ে ধুলোবালিগুলো পরিষ্কার করে দিলাম। আর প্রত্যেকটা গ্রিল পরিষ্কার করে আমার বারান্দার অবস্থা কিন্তু খারাপ হয়ে গিয়েছে। তো বারান্দাটা এখন আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে একটা আর কি মাজুনি দিয়ে খুব সুন্দর করে সাবান দিয়ে আমি ক্লিন করে নিয়েছি। আর গাছগুলো এভাবেই রেখেছি।
সামনে যেহেতু শীত বেশি পড়বে তাই আর কি অতিরিক্ত শীত পড়ার আগে বারান্দার সাথে ঘরের দরজাগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। শীতের গাছ এখনও তেমন কেনা হয়নি, তো ভাবছি যে দেখি নার্সারিতে যাব, গেলে কিছু গাছ কিনবো, আর কিনলে এই বারান্দাতেই আমি আর কি রাখবো। তো এই যে আমার এদিকে কিন্তু খুব সুন্দর অপরাজিতা ফুল ফুটেছে, একদম নীল টকটকে ফুল, দেখতে ভালোই লাগছিল। আর মেহেদি গাছটাও কিন্তু আমি বারান্দাতেই নিয়ে এসে রেখেছি। তো মোটামুটি বারান্দাটাকে সব একদম গুছিয়ে নিতে আমার অনেকটা টাইম লেগেছে। সাথে প্রতিটা টব কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে দিয়েছি, আর সাথে গাছগুলো, তো সবগুলো গাছকে আজকে আর কি আমি গোসল করিয়ে দিচ্ছি। আর এই যে পাতাবাহার গাছটা, তো এই গাছটা না আমার এত পছন্দের একটা গাছ। এই গাছটা আমার খুবই ভালো লাগে। ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম, তো সেই গাছটা বড় হতে হতে এ পর্যন্ত চলে এসেছে। এই গাছটাকে আমি ঘরেই গোসল করিয়ে দিচ্ছি, সাথে অন্যান্য যত গাছ আছে তো সবগুলো গাছকেই আজকে আমি একদম গোসল করে একদম ধুলোবালিগুলো পরিষ্কার করে দিব। আমাদের সবার প্রিয় আফরোজা চৌধুরী আইডি থেকে কিন্তু আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে। আপু কমেন্টটা অনেক বড় করেছে, তবে কমেন্টটা আমি ছোট করেই পড়ব। ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম, তো আমরা কিন্তু এই কথাটা ছোটবেলা থেকে শুনে এসেছি। আমার মাই এই কথাটা বলতো বা আমার নানিরা এই কথাটা বলতো, অতি বড় সুন্দরী না পায় বর, আর অতি বড় ঘরণী না পায় ঘর। তো আসলে সত্যি এই কথাটা, তো আমরা যারা অতিরিক্ত ঘরণী যারা বা সংসারকে ভালোবাসি, সংসারটাকে খুব মায়া দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখি, তো তারাই দেখা যায় কি একটা সময়, অনেক সময় ঘরটা যদি ভালো পায় দেখা যায় বর ভালো পাওয়া যায় না, আবার অনেক সময় বর ভালো পেলে ঘরটা ভালো হয় না। তো সত্যি কথা বলতে ঘর বলেন আর বর বলেন একটা মায়া জালে যেহেতু আটকে পড়েছে, এখান থেকে বের হবার কোনো উপায় নেই। তো ধরতে গেলে এইটাকে যুদ্ধের মতো জয় করে এই সংসারটাকে টিকিয়ে রাখার সব মেয়েরাই চেষ্টা করে, এবং সব মেয়েরাই চেষ্টা করে যে না, এটা আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, এটাকে কোনোভাবে ত্যাগ করা যাবে না। তো এটাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে আমি আমার মতো করে চেষ্টা চালিয়ে যাই, যে দেখি এটাকে কখনো আমি ওইরকম একটা কি বলবো, যে ভালোবাসা দিয়ে আমার ঘরটাকে আমি পরিপূর্ণরূপে তুলতে পারি কিনা, গড়ে তুলতে পারি কিনা। তো ঘর হোক আর বর হোক সবসময় চেষ্টা করি যে তাদেরকে আষ্টে পৃষ্ঠে নিজের মধ্যে জড়িয়ে রাখার জন্য, যেন আমার হাত থেকে কোথাও পালিয়ে যেতে না পারে, আর আমি পালিয়ে যেতে কখনো আমার ঘরটাকেও দিব না বা আমার বরটাকেও দিব না। তো আপু কিন্তু খুব সুন্দর এরপরও একটা কমেন্ট করেছে যে মানসিক শান্তি চাইলে ইসলামিক ভিডিও দেখো, অর্থসহ কোরআন পড়ো, শান্তি দেবার মালিক আল্লাহ, আর শান্তির ধর্মই ইসলাম, শান্তি ধর্মই আছে। তো আপুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপু, ইবাদত এমন একটা জিনিস যেটা কিনা লোক সমাজের মাঝে প্রকাশ করে বলার মতো নেই। তো ইবাদত যখন যেটা করি সেটা নিজের মনের মধ্যেই থাকে, আর চাইবার কাছে তো একজনই আছে যিনি কিনা আমাদের মহান রাব্বুল আলামিন। আর আমি আমার রবের কাছে আজ পর্যন্ত যা চেয়েছি, যতবার হতাশ হয়েছি, তিনি তার চাইতে উত্তম কিছু আমাকে দান করেছেন, আমি নিজেই তার প্রমাণ। তো আমি কিন্তু কথা বলতে বলতে এই পাশ থেকে যেহেতু বারান্দার অনেক কাজ করেছি, ঘর দুয়ারগুলো অনেক ধুলোবালি পড়েছে, ঘরটাকে খুব ভালো করে আমি একটু মপ দিয়ে ক্লিন করে নিচ্ছি। আমি কিন্তু লাইজল মিশিয়ে সবসময় চেষ্টা করি ঘরটাকে মপ করার জন্য। লাইজল মিশিয়ে মনে হয় ঘরটা পরিষ্কার করলে ঘরটা অনেক চকচকে হয়। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপু, তুমি আমার জন্য সব সময় দোয়া করবে। আমার প্রতিটা আপুকে বলবো যে প্লিজ আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই মুহূর্তে কিন্তু এখনও জবার আব্বু চাকরিটা হয়নি, তো আশা করছি আমার কোনো না কোনো আপুর দোয়া অবশ্যই কাজে লেগে যাবে। বাসাতে আলু ছিল না, যেহেতু শুক্রবারের দিন রান্নাটা একটু দেরিতে বসেছি এই আলুর জন্য। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম আলু আনার জন্য, তো সে আর কি যখন আলু কিনতে গেল 1 কেজি আলু নিয়ে এসেছে। তো আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে কয় কেজি আলু আনবো, তো আমি বললাম যে 3-4 কেজি, একটু রাগ করে আর কি বলেছিলাম। তো পরবর্তীতে আবারও বললাম যে 1 কেজি আলু নিয়ে আসবা, কারণ যেহেতু নতুন আলু বেশি দিন কিন্তু টিকবে না,
কিন্তু সে আলু আনার পর বারবার আমার কানের কাছে একটা কথাই বলতেছিল, আলুর কেজি 100 টাকা, আলুর কেজি 100 টাকা। তো আমি এক পর্যায়ে গিয়ে একটু বিরক্ত হয়ে গেলাম যে নতুন জিনিস নেমেছে, তো এটার তো দাম বেশি থাকবে, এটা বারবার বলার কি আছে। সচরাচর সে কিন্তু তেমন একটা বাজার ঘাট করে না, সব কিছু আমাকেই করতে হয়। তো আমি যখন বাজার করে এসে তাকে যখন দামের কথাগুলো বলি, সে কিন্তু একদম চুপ করে থাকে, কোনো কথা বলে না। কারণ সে যে টাকাটা আমাকে বাজারের জন্য ধরিয়ে দেয়, তো ওই টাকা দিয়ে কিন্তু খুব হিসেব করে আমাকে বাজারটা করতে হয়, যার জন্যে কিন্তু সে কথা বলে না। আর আজকে যখন সে নিজে আলু কিনে নিয়ে এসেছে, তখন কিন্তু সে বারবার আমাকে শোনাচ্ছিল যে আলুর কেজি 100 টাকা। তো তাকে কিন্তু আমি বললাম যে মাঝে মাঝে একটু হাট বাজার করো, তাহলে বাজার দরের দাম বিষয়ে তুমি একটু ভালো জানতে পারবা। এখানে আমি সিম, আলু, মূলা, ফুলকপি দিয়ে একটা সবজি ভাজি করছি। আর শীতের সময় এই ভাজিটা খেতে আমার বেশি ভালো লাগে। আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে আমি আগেই গোসলটা করে নিয়েছি, যেহেতু ধুলোবালির কাজ করেছি। আর প্রচুর ক্ষুধা পেয়ে গিয়েছে। এখানে আমি একটু গুড় দিয়ে আর কি ইসবগুলের ভুসি ভিজিয়ে রেখেছিলাম। এই শরবতটা খেতে না আমার খুব ভালো লাগে। আর এটা খেলে আমি কেন যেন আমার কাজের প্রতি একটা অন্যরকম এনার্জি পাই। তো যাই হোক, এই তো এনার্জি একটা ড্রিঙ্ক বানিয়ে নিলাম আর সেটাই খেয়ে নিচ্ছি। তো এপাশ থেকে আমি এখন এই যে শরবতটা খেয়ে নিলাম, এরপর রান্নাটা আর কি বসিয়ে দিব। আচ্ছা, আমি যে পাতিলাটাতে সবজি রান্না করছি, এই পাতিলাটার বিষয়ে আমাকে কোনো এক আপু এই পাতিলাটার দাম আর এটা কত সিএম এটা জানতে চেয়েছিল। এটা দামটা আমি আপুকে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছিলাম। এটার দাম নিয়েছিল 800 টাকা। আর এই পাতিলাটা ছিল 24 সিএমের। তো তখন কিন্তু আমার মনে ছিল না। তো যাই হোক, এখন যেহেতু সরি, এটা 22 সিএমের একটা পাতিলা ছিল। তো তখন যেহেতু আমি ভুলে গিয়েছিলাম এটা কত সিএমের। আর এগুলো যখন আমি কেনাকাটা করেছি সেটার উপরেও কিন্তু অলরেডি আমার একটা ভিডিও দেয়া আছে। তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন, তবে আপুর নামটা ভুলে যাওয়ার কারণে আপুর নামটা আমি নিতে পারলাম না। আচ্ছা, কথা বলতে বলতে আজকে অনেক দূর চলে এসেছি। জানি না এ পর্যন্ত কারা আমার সাথে আছেন। যারা আমার সাথে আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি সাথেই থাকবেন শেষ পর্যন্ত। আর যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি লাইফস্টাইল ব্লগ আপনি দেখতে ভালোবাসেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আরেকটি কথা, যে অনেকে আছেন যারা আমার সাইলেন্ট দর্শক, কোনো শুধু ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। তো সেই সকল আপু ভাইয়াদেরকেও রিকোয়েস্ট করব, যারা ভালোবেসে ভিডিওগুলো দেখে থাকেন, প্লিজ হয়তোবা কমেন্ট করেন না ঠিক আছে, তবে একটি লাইক দিতে কিপটামি করবেন না, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এখানে আমি ভাজিটা আগে ভাপ দিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে এরপর এই যে ভাজিটা এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ধনিয়া পাতা তো দিতেই হবে, তো তার জন্য আমি আগে ভাজিটা আলাদা করে তুলে নিলাম, কারণ ঘরের কর্তামশাই তো আবার ধনিয়া পাতা খেতে পছন্দ করে না। আর এই যে ধনিয়া পাতা আমি এনে একেবারে ভালো করে গোড়াগুলো ফেলে দিয়ে একদম ধুয়ে একটু আর কি হালকা শুকিয়ে তারপরে ধনিয়া পাতাগুলো একবারে আমি বক্সে করে রেখেছি। প্রতিদিন ওইভাবে দেখা যায় একা হাতে যেহেতু কাজ করি, প্রতিদিন ধোয়াধুয়ি ঝামেলা, কাটা বাছা ঝামেলা, এটা আমার কাছে একটু বিরক্ত লাগে। তো কিছু কিছু কাজকে সহজ করার জন্য এই টেকনিকগুলো আর কি অবলম্বন করি। আমার কিন্তু এই যে ভাজিটা হয়ে গিয়েছে, আর এখন আমি মাংসটাও বসিয়ে দিব। স্বর্ণা বড়ুয়া আইডি থেকে আপু এই ফার্স্ট টাইম হয়তো বা আমার ভিডিওতে কমেন্ট করেছে। তো আপু কমেন্ট করেছিল, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে পেঁপে রান্না করেছিলাম, যে পেঁপেটা আসলে খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, শুধু ভাজি করে খেয়ে থাকি। তো আপু আর কি লিখেছিল যে পেঁপে সব সময় মুসুরের ডাল, মুগ ডাল দিয়ে মিক্স করি রান্না করি, সেটাই ভালো লাগে। শুধু হলুদ, জিরা, ধনে গুঁড়ো আর বেশি করে কাঁচামরিচ, আদা রসুন বাটা দিয়ে করি। আপনাকে ভীষণ ভালো লাগে আপু, সবসময় আপনার ভিডিও দেখি, কখনো মিস করি না। তো আপুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে আসলে ওই যে বললাম না, আমার সাইলেন্ট কিছু দর্শক আছে যারা চুপি চুপি আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না, তবে মাঝে মাঝে হুটহাট করে যখনই কমেন্ট করে তখনই শুনতে পাই যে আমার আপুরা আমাকে খুব ভালোবাসে আর খুব ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকে। তো আপুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই যে যে কি বলবো, নিঃস্বার্থ যে ভালোবাসাগুলো এখান থেকে আমি পেয়েছি, এই ভালোবাসার মধ্যে
স্বার্থ কোনো খার নেই। তো কিছু কিছু ভালোবাসার মধ্যে কিন্তু স্বার্থ থাকে মানুষের, যে আমি একে ভালোবাসলে এর কাছ থেকে এটা হয়তো বা পাবো। তবে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসার অনেক আপুদেরকে পেয়েছি। যখন আমার এই আপুরা আমাকে ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, অথবা দেখি যে অনেক চ্যানেলে যখন আমার নামটা মেনশন করে, হয়তোবা আমার কাজ নিয়ে করে, নয়তোবা আমার চা খাওয়া নিয়ে করে, তো তখন কিন্তু খুব ভালো লাগা কাজ করে। সত্যি কথা বলতে, যে যখন চ্যানেলটা ছোট ছিল তখন কিন্তু আমি কোনো একজন আপুকে বলেছিলাম আমার চ্যানেলে তার নামটা নেওয়ার জন্য। তো যাই হোক, সে বিষয়ে কথা আরেকদিন বলবো, আজকে আর না বলি। আমি এখানে মুরগির মাংসটা বসিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তবে যে সকল আপুরা এই যে আমার কাজ নিয়ে, আমার চা খাওয়া নিয়ে এত সুন্দর সুন্দর কথা তাদের ভিডিওর মধ্যে বলে, তখন কিন্তু সত্যি অনেক ভালো লাগা কাজ করে। তো যাই হোক, কাজের মাধ্যমে যে আমার ভালোবাসার আপুরা আমাকে চিনতে পেরেছে, তার জন্যই নিজেকে ধন্য মনে করি। আজকে মুরগির মাংস রান্নাটা ওইভাবে আর শেয়ার করলাম না। এখানে আমি হাতে বানানো জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব। তো অনেকটা আর কি দেরি হয়ে গেল, যেহেতু ওই যে ঘরের কাজকর্মগুলো করেছি। আসলে এগুলো হচ্ছে আমার শান্তির জায়গা, এই কাজগুলোই আমার শান্তি। এগুলো না করলে আমার নিজের কাছেও ভালো লাগে না। তো একটা সময় বয়স হয়ে গেলে হয়তো বা এরকম কাজগুলো আর নাও করতে পারি। তো যাই হোক, তখনকার কথা তখন চিন্তা করা যাবে। আর এই যে আমার রান্না বান্না শেষ, সেগুলো আমি এখন টেবিলে নিয়ে যাব। আজকে দুপুরে ছিল মুরগির মাংস নতুন আলু দিয়ে, মা শুটকি দিয়েছে, আর ভাজি ছিল 2 রকমের, একটা ধনিয়া পাতা দিয়ে, ধনিয়া পাতা ছাড়া কাবাবগুলো আবার নতুন করে ভেজে নিয়েছি, লেবু, শসা, আর মায়ের কাছে শাক ভাজি আর ভাত। এই তো ছিল দুপুরে রান্না বান্না। আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।